এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। হ্যালো বন্ধুরা, আমি পরিতোষ, আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের শরীরের যত্ন নেবেন, কারণ আমারও গত কয়েকদিন ধরে শরীর ভালো নেই। তবে একটু সুস্থ হতেই মনে হলো, কেননা তোমাদের জন্য গল্প আপলোড করতেই হবে। অনেকেই জানতে চেয়েছে, ভাই নতুন গল্প কই? তাই আজ আমি তোমাদের জন্য একটি নতুন গল্প এনেছি। এটি আমার চ্যানেলের এমন এক প্রথম গল্প, যেখানে একজন ফরেস্ট অফিসার এবং তার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। আশা করি এই গল্প আপনাদের অনেক ভালো লাগবে। তাই দয়া করে পুরোটা শোনো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। পরবর্তী গল্প আরও ভয়ানক হতে চলেছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, অরণ্য রক্ষক ও দক্ষিণীর অভিশাপ। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, অনু, ওরে অনু, কোথায় গেলে? আমাকে চা এনে দাও। আমার স্ত্রী অনু ছুটে এলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার শরীর এত খারাপ, তবুও বাইরে যাবে? আমি মৃদু হেসে বললাম, তুমি তো জানো এটা আমার পুরনো অভ্যাস। গ্রামের মোড়ের চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গল্প না করলে আমার ভালো লাগে না। অনু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা জানি, 60 বছর বয়স হয়েছে, শরীরও ভালো থাকে না, তবুও তোমার এই আড্ডা না হলে চলে না। ঠিক আছে, নিয়ে আসছি তোমার চা। অনু চা বানিয়ে আনলো। আমি তা শেষ করেই বেরিয়ে পড়লাম। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই দেখি আমার বন্ধু অভিরাজ, সুনীল আর কিছু চেনা মুখ সেখানে বসে গল্প করছে। অভিরাজ আমাকে দেখে বলল, এ ভাই, তোর শরীর খারাপ, তবুও চলে এলি? আমি হেসে বললাম, আরাম করে কি আর ভালো থাকা যায়? তোদের সঙ্গে আড্ডা মারলেই তো আমার মনটা ভালো হয়ে যায়। সবাই হেসে উঠল। কথায় কথায় অভিরাজ বলল, আচ্ছা, আমাদের এত দিনের বন্ধুত্ব, আমরা কত কিছুই না শেয়ার করি, কিন্তু আমাদের তরুণ বয়সের কিছু সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা কি কখনো ভাগ করে নিয়েছি? আজ না হয় একটু শোনাই যাক। তার কথা শুনেই আমার মন ঘুরে গেল 25 বছর আগে, এক ভয়ঙ্কর রাতের স্মৃতিতে। একটা মুহূর্তের জন্য চুপ থেকে বললাম, আমি এই ঘটনা মনে করতে চাই না, কিন্তু যেহেতু বললে, আজ শোনাই তোমাদের। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সুনীল বলল, এমন কি ঘটেছিল তোর সঙ্গে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার স্ত্রীও জানে না এই গল্প, শুধু 3 জন মানুষ জানত, আর কেউ নয়। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি শুরু করলাম, আজ থেকে 25 বছর আগে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। তখন আমার পোস্টিং ছিল উড়িষ্যার এক ছোট্ট গ্রাম বরগড়েতে। সেই গ্রামের পাশেই ছিল এক গভীর বন, যেটা স্থায়ী লোকজন অভিশপ্ত বলে জানত। দিনের আলোতে সেখানে গা ছমছম করত, আর রাত হলে আমি এক মুহূর্ত থেমে পড়লাম। ভাবতেই পারবে না রাত হলে কি ঘটত। কেউ সাহস করত না সেখানে পা রাখতে, কারণ বলা হতো সেখানে এক অভিশপ্ত নারী বাস করত, এক যক্ষিণী, যে একসময় মানুষ ছিল, কিন্তু প্রতিশোধের আগুনে পুড়ে গিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অভিরাজ চমকে উঠে বলল, মানে কি ঘটেছিল? আমি গম্ভীর স্বরে বললাম, আমরা ছিলাম 4 জন, আমি, গগন, অম্বিত আর রোহান। আমাদের দায়িত্ব ছিল মাঝে মধ্যেই গভীর বনে টহল দেওয়া। এক রাতে আমরা 4 জন সেই জঙ্গলে গিয়েছিলাম, আর যা ঘটেছিল তা আমি আজও ভুলতে পারিনি। আমাদের মূল দায়িত্ব ছিল জঙ্গলের ভেতরে কোথাও কোনো বেআইনি কার্যকলাপ চলছে কিনা তা নজরে রাখা। 5 বছর ধরে আমরা এই কাজ করে আসছিলাম, কিন্তু বরগড় জঙ্গলে যে অভিজ্ঞতা হয়েছিল তা সত্যি বিস্ময়কর। একদিন আমার কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের হেড অফিসার ফোন করল, বিকাশ, শোনা যাচ্ছে কেউ বরগড়ের জঙ্গলে অবৈধভাবে গাছ কাটতে চেষ্টা করছে। তোমাদের দল নিয়ে গিয়ে বিষয়টা খতিয়ে দেখতে হবে, তিনি বললেন। আমি বললাম, ঠিক আছে স্যার, কিন্তু কবে যেতে হবে? যত দ্রুত সম্ভব, তবে সাবধানে যেও। ওই জঙ্গলের সম্পর্কে তো অনেক গুজব রটে আছে, তা তো তোমরা হয়তো শোনোনি। আমি একটু হেসে বললাম, হ্যাঁ স্যার, শুনেছি, কিন্তু আমি এসব ভূতের গল্পে বিশ্বাস করি না। আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালেই বরগড়ের উদ্দেশ্যে রওনা দেব। এরপর আমি ফোন কেটে দিয়ে আমার 3 সহকর্মী
রুহান, গগন আর অবনীতকে মিশনের জন্য জানালাম। রুহান বিরক্ত হয়ে বলল, আরে ভাই, আবার সেই জঙ্গলে ঘুরে মরতে হবে, কবে একটা দিন যে ছুটি পাবো। আমি বললাম, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ তো বনকে নিরাপদ রাখাই, তাই না? গগন দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলছি ভাই, একটা বছর হয়ে গেল, কিন্তু এতদিনও ছুটি পাইনি। সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে আমাদের। এরপর সে একটু থেমে বলল, কিন্তু জানিস, বরগড়ের জঙ্গলের ব্যাপারে অনেক গুজব আছে। 5 বছর আগে কেউ একজন নাকি সেখানে এক মহিলার কান্নার শব্দও শুনেছিল। তারপর অনেক লোক সেখান থেকে উধাও হয়ে গেছে। আমি হেসে বললাম, কি আজব কথা বলছিস? এসব গুজব কেউ ছড়াচ্ছে যাতে বেআইনি কাঠুরেরা নির্বিঘ্নে গাছ কেটে নিতে পারে আর কেউ সেখানে যাওয়ার সাহস না পায়। অবনীত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয়। তবে গিয়ে সত্যটা বের করলেই বোঝা যাবে। ঠিক বলেছিস, সব প্রস্তুতি নিয়ে রাখ, কাল সকালে বেরিয়ে পড়ব। পরের দিন সকালে আমরা সবাই বেরিয়ে পড়লাম বরগড়ের উদ্দেশ্যে। বরগড় ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে মাত্র 15 থেকে 20টি পরিবার বাস করত। কিন্তু ওই এলাকার জঙ্গল ছিল বিশাল, আর আমাদের পুরো এলাকাটি খতিয়ে দেখতে হতো। আমরা যখন বরগড় পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে। জঙ্গলের প্রবেশপথের সামনে এসে আমরা গাড়ি থামালাম এবং নেমে দাঁড়ালাম। আমি চারপাশে তাকিয়ে বললাম, শেষ পর্যন্ত এসেই গেলাম, চলো জলদি সরঞ্জাম বের করো, তারপর আমাদের তল্লাশি শুরু করতে হবে। গগন একটু চিন্তিত মুখে বলল, ইতনা বড়া জঙ্গল, কে জানে আমাদের কতদিন থাকতে হবে এখানে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না, জঙ্গলের মাঝখানে একটা তাল গাছের কাছে একটা ছোট্ট কাঠের কটেজ আছে, আমরা সেখানে রাতে থাকতে পারবো। রুহান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে ঠিক আছে ভাই, অন্তত রাতে মাটিতে তো আর ঘুমোতে হবে না। সবাই মিলে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। আমরা সবাই সরঞ্জাম গুছিয়ে জঙ্গলে ঢুকে পড়লাম। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে আমরা হাঁটছিলাম, প্রত্যেকটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। অবনীত চারপাশে তাকিয়ে একটু আতঙ্কিত স্বরে বলল, এই জঙ্গলটা কত ভয়ঙ্কর, দেখো না, কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে চারপাশ থেকে, আমার তো খুব অস্বস্তি লাগছে। আমি অবনীর দিকে তাকিয়ে বললাম, তোরও এমন লাগছে? আমি তো ভাবছিলাম শুধু আমারই অদ্ভুত লাগছে, পুরো জঙ্গলটা যেন অদ্ভুত একটা অনুভূতি তৈরি করছে। আমরা সবাই কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু কেউ ঠিক বুঝতে পারছিলাম না কেন। যদিও তখন দুপুর ছিল, তবুও জঙ্গলের অন্ধকার ঘনিয়ে আসছিল, কারণ গাছগুলো এত উঁচু আর ঘন ছিল যে সূর্যের আলো সেভাবে ভেতরে ঢুকতে পারছিল না। এমন লাগছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছিলাম আর একসঙ্গে হাঁটছিলাম কটেজের দিকে। কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো এবং জঙ্গলে প্রায় কোনো আলোই রইল না। আমাদের গতি স্লো করতে হলো, কারণ অন্ধকারের কারণে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। তবে এই ধরনের কাজ আমরা আগেও অনেক করেছি, তাই অতটাও ভয় পাচ্ছিলাম না। প্রত্যেকের হাতে আমাদের টর্চ ছিল আর সবাই সতর্কভাবেই এগিয়ে চলছিলাম। বরগড়ের জঙ্গল বিশাল ছিল, তাই মাঝখানে কটেজ পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেকটা সময় লাগছিল। কিছুক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। হ্যাঁ, জঙ্গল থেকে মাঝে মাঝে কিছু বন্য জন্তুদের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু এটি খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের সবার কাছে বন্দুক ছিল নিজেদের সুরক্ষার জন্য, তাই আমরা খুব সতর্কতার সাথে এগিয়ে চলছিলাম। কিন্তু একটু সামনে যেতেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। অভিরাজ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কীরকম অদ্ভুত ঘটনা, ঠিক কী হয়েছিল? আমি একটু থেমে বললাম, তোমরা নিশ্চয়ই জানতে চাইবে আমাদের সাথে ঠিক কী ঘটেছিল। আসলে যা কিছু ঘটেছে সব কিছুর কারণ ছিল গগনের একটি ভুল, এক অজান্তে করা ভয়ানক ভুল। ভয়ানক ভুলের শুরুটা ছিল এরকম, আমরা হাঁটতে হাঁটতে একটি তাল গাছের কাছে পৌঁছালাম। গাছটি ছিল খুব উঁচু এবং অদ্ভুতভাবে তার শাখাগুলো বাতাসের সঙ্গে নড়ছিল। যদিও বাতাস প্রায় ছিল না, গাছটিকে দেখে আমাদের ভেতরে একটা অস্বস্তি অনুভব হচ্ছিল। আরও অবাক করা বিষয় ছিল, সেই গাছের চারপাশে লাল সুতো বাঁধা ছিল। আমরা সবাই চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ এরকম আমরা আগে কখনো দেখিনি। রুহান গাছটির দিকে তাকিয়ে বলল, আরে মনে হচ্ছে গ্রামের লোকেরা এখানে এসে কোনো পূজা করে গেছে। আশ্চর্য ব্যাপার, কে আবার জঙ্গলের মধ্যে গাছের পুজো করতে আসে? গগন বিরক্ত হয়ে বলল, পূজা করার জন্য জঙ্গলের মাঝখানে কে আসে বলো তো?
এইসব গ্রামের লোকেরা একদম অন্ধবিশ্বাসে ডুবে আছে। এই কথা বলে সে গাছের লাল সুতোটি ছিঁড়ে ফেলল। আমরা সবাই অবাক হয়ে গগনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে একদম নির্লিপ্ত ছিল। কিন্তু সেই রাতেই যা ঘটল তা ছিল ভয়ঙ্কর। আমরা জানতাম না যে বরগড়ের জঙ্গলে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার কারণ ছিল এই তালগাছটি। আমরা ভুল করে নিজেদের সর্বনাশের বীজ নিজেই বুনলাম। আমরা একটু এগিয়ে যেতেই আমাদের সামনে আরেকটি গাছ দেখা গেল। আবারও সেই গাছের গায়ে লাল সুতো বাঁধা ছিল। গগন এবার আরও একটু রেগে গিয়ে বলল, আবারও একই ব্যাপার, গ্রামের লোকেরা নাকি শিক্ষিত হচ্ছে, অথচ এইসব বাজে বিশ্বাস এখনও ছাড়তে পারেনি। এই কথা বলেই সে গাছের সুতোটি ছিঁড়ে ফেলল এবং পায়ের নিচে পিষে দিল। আমরা আবার চলতে শুরু করলাম। কিছুক্ষণ পর তৃতীয়বারের মতো আমাদের সামনে একই রকম তাল গাছ এলো, আর সেটার গায়েও ছিল লাল সুতো। গগন এবারেও একদম আগের মতো করল। সে সুতো ছিঁড়ে দিল এবং মাটিতে ফেলে দিল। এবার শুরু ভয়ানক অনুভূতির। কিছুক্ষণ পর আমরা সবাই অদ্ভুত ক্লান্তি অনুভব করতে লাগলাম। গগনই প্রথম বলল, আমার শরীরটা একদম কাহিল লাগছে, হঠাৎ করে এমন কেন হচ্ছে বলতো? আসলে আমরা কেউ জানতাম না আমাদের জন্য সেখানে কি অপেক্ষা করছিল। উফ, আর পারছি না, আর এক কদমও হাঁটা সম্ভব নয়, গগন ক্লান্ত হয়ে বলল। কে জানে এই কটেজটা আর জঙ্গলের কতটা ভিতরে। আমি বললাম, কিন্তু এই গভীর রাতে আমরা এইভাবে খোলা জায়গায় বসতে পারি না, এখানে বন্য জন্তুদের ভয় আছে, একটু ধৈর্য ধরো, আমরা পৌঁছে যাব। আমার কথা ছাড়া গগনের সামনে আর কোনো বিকল্প ছিল না, তাই সে অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে চলতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ গগনের শরীরে অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সে চারপাশের জিনিসগুলোকে অদ্ভুতভাবে দেখতে লাগলো, যেন সব কিছু বদলে গেছে। গগন কিছু একটা বুঝতে পেরে বলল, দাঁড়াও, একটু থামো। রুহান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, থামলে কেন? গগন ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে অস্পষ্ট গলায় বলল, আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। আমি ও বাকিরা দ্রুত চারপাশে তাকালাম এবং আমরা যা দেখলাম তাতে স্তব্ধ হয়ে গেলাম। অমিত ফিসফিস করে বলল, দাঁড়াও, আমরা কি সত্যি পথ হারিয়ে ফেলেছি? রুহান বলল, হতে পারে, এই জঙ্গলে অনেক জায়গা দেখতে একই রকম লাগে। কিন্তু আমি মাথা নেড়ে বললাম, না, গগন ঠিকই বলছে, দেখো ওখানে সেই তাল গাছটা আছে যেখানে লাল সুতো বাঁধা ছিল, কিন্তু এখন এখানে কোনো সুতো নেই। আমাদের সকলের মনে হঠাৎই একটা ভয় ঢুকে গেল। গগন দ্রুত টর্চ জ্বালিয়ে মাটিতে খুঁজতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই সে ছেঁড়া লাল সুতোটি খুঁজে পেল। এবার সন্দেহ আর থাকলো না, আমরা সত্যিই একই জায়গায় ফিরে ফিরে আসছিলাম। গগন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বলল, এখন কি করব? আমাদের কাছে কোনো ম্যাপ নেই, আমরা এই জঙ্গলের কিছুই চিনি না। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, আমরা কোনো না কোনোভাবে বের হব, চল একটা নতুন রাস্তা খুঁজি। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তখনই ঘটল। আমরা যেদিকেই যাই প্রতিবারেই ফিরে ফিরে সেই একই তাল গাছের নিচে চলে আসছিলাম। গগন অবশেষে ক্লান্ত হয়ে তাল গাছের নিচে বসে পড়ল। এটা কি হচ্ছে, বারবার আমরা এই জায়গাতেই ফিরে আসছি কেন? আমরাও একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে সবারই শক্তি ফুরিয়ে গিয়েছিল। রুহান বলল, আমার মনে হয় সকাল পর্যন্ত অপেক্ষা করাই ভালো, অন্ধকারে আর হাঁটা উচিত নয়, না হলে আরও গভীর জঙ্গলে হারিয়ে যেতে পারি। সবাই তার কথায় রাজি হলো। আমরা আমাদের ব্যাগ একপাশে রেখে তালগাছের গায়ে হেলান দিয়ে বসে বিশ্রাম নিতে লাগলাম। কিন্তু তখনও আমরা জানতাম না এই রাত আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ নিয়ে আসছে। কিছুক্ষণ পর আমি বললাম, আমাদের মধ্যে একজনকে জাগতে হবে, যাতে কোনো বন্য পশু এলে সবাইকে সে সতর্ক করতে পারে। আমি প্রথমে পাহারা দিচ্ছি, তোমরা সবাই একটু ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনে সবাই ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা থেকে 12:30 বাজে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাদের আশেপাশে হাঁটছে। আমি ভাবলাম হয়তো কোনো বন্য পশু হবে। সতর্ক থাকার জন্য আমি বন্দুক হাতে তুলে নিলাম এবং চারপাশে লক্ষ্য রাখা শুরু করলাম। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কিছু দেখতে পেলাম না, তখন আমি শান্ত হয়ে আবার বসে পড়লাম। কিছুক্ষণ পরে
আমারও একটু ঘুম পেয়ে গেল। তাই আমি রুহানকে জাগিয়ে দিলাম এবং নিজে ঘুমিয়ে পড়লাম। রুহান বেশ কিছুক্ষণ সতর্কতার সঙ্গে পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ সে শুনতে পেল একটা মেয়ের পায়ের শব্দ। সে ভয় পেয়ে গেল, তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং চারপাশে দেখতে লাগলো। তার মনে হলো তাল গাছের পিছনে কেউ লুকিয়ে আছে। সে ধীরে ধীরে গাছের পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তবুও পায়ের শব্দ তখনও শোনা যাচ্ছিল। রুহান আতঙ্কিত হয়ে ভাবছিল, এটা কার আওয়াজ? এত গভীর জঙ্গলে একটা মেয়ে কি করছে? ঠিক তখনই আমি তার কাঁধে হাত রাখলাম। রুহান আতঙ্কে চিৎকার করে উঠল। আমি অবাক হয়ে বললাম, এ কি করছিস? চিৎকার করছিস কেন? আমি তো। রুহান ধীরে ধীরে শান্ত হলো এবং বলল, তুই কেন উঠলি? আমি বললাম, আমিও একটা পায়ের শব্দ শুনেছি, তুইও শুনতে পাচ্ছিস? রুহান অবাক হয়ে গেল, তার চোখ বিস্ফোরিত হতে লাগলো। সে ফিসফিস করে বলল, তুইও শুনেছিস? আমি ভাবছিলাম শুধু আমি একাই শুনেছি। আমরা যখন এ নিয়ে ভাবছিলাম তখনই আমার চোখ তালগাছের পেছনে চলে গেল। সেখানে একটা মুখ উকি দিচ্ছিল। আমি তা দেখে আঁতকে উঠলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওই দেখ, ওখানে কেউ আছে। আমার আতঙ্কিত মুখ দেখে রুহান সঙ্গে সঙ্গে পেছনে ঘুরল, কিন্তু তার ঘোরা মাত্রই সেই মুখ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রুহান বলল, কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তালগাছের পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি চারপাশে খুঁজলাম, কিন্তু কেউ পালিয়ে যাওয়ার কোনো চিহ্নও ছিল না। আমি ফিসফিস করে বললাম, কিভাবে কেউ এত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল? রুহান লক্ষ্য করল পায়ের শব্দ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো আমাদের কেউ এখনও দেখছে। তাই আমি দ্রুত বন্দুক হাতে নিলাম এবং আশেপাশে তল্লাশি করতে বেরিয়ে পড়লাম। আমি বেশি দূরে যাইনি, কিন্তু রুহানের দৃষ্টির বাইরে চলে গিয়েছিলাম। আমি যখন চারপাশে দেখতে লাগলাম, হঠাৎই আমার চোখ একটি নারীর উপর পড়ল। তিনি আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন। তার কাঁধ কাঁপছিল, যেন তিনি কাঁদছিলেন। আমি হতবাক হয়ে গেলাম। আমি তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু তার খুব লম্বা কালো চুল কোমরের নিচ পর্যন্ত ঝুলছিল, যার কারণে আমি তার মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি কাঁপা গলায় বললাম, আপনি আপনি কে? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আর ঠিক তখনই কিছু একটা ঘটল, যা আমার শির দ্বারা বরফের মতো জমিয়ে দিল। আমি ধীরে ধীরে ওই নারীর দিকে এগোতে লাগলাম, কিন্তু আমি যা লক্ষ্য করলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি যত সামনে যাচ্ছি সেই নারীও তত সামনের দিকে এগিয়ে যায়। আমি থমকে গেলাম, সে কোন দিকে যাচ্ছে? আমি আবার এক কদম এগোলাম, সেও এক কদম এগিয়ে গেল। এইভাবেই আমরা দুজনেই একটা পুরনো জলকলের কাছে পৌঁছে গেলাম। সে মহিলা ঠিক সেই নলের পাশে বসে পড়ল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন? কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, আপনি জানেন না নাকি এই জঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া কেউ আসতে পারে না? এত রাতে আপনি এখানে একা কি করছেন? সে হঠাৎ কেঁদে উঠল। আমি হতবাক হয়ে গেলাম। আমি চারপাশে তাকালাম, আর তখনই সে বলল, আমার সন্তানরা ডুবে গেছে। এই কথা বলে সে সজোরে কাঁদতে লাগল। আমি চমকে উঠলাম। আমি কোনো কিছু না ভেবেই সোজা সেই নলের কাছে চলে গেলাম, কিন্তু আমি সেখানে গিয়ে যা দেখলাম তা আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। নলের মধ্যে খুব বেশি পানি ছিল না, তাহলে কেউ কিভাবে এখানে ডুবে যেতে পারে? আমি সেই মহিলার দিকে তাকালাম, আর তার মুখ দেখে আমার হুঁশ উড়ে গেল। তার মুখে ভয়ানক ক্ষত ছিল, তার মাথা থেকে রক্ত ঝরছিল, তার গায়ে অসংখ্য আঁচড়ের দাগ ছিল। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়েছে? এত চোট লাগলো কিভাবে? সে কান্না জড়িত কণ্ঠে বলল, ওরা ওরা আমাকে খুব মেরেছে। আমার সন্তানদেরও পানিতে ডুবিয়ে মেরেছে। আমি চমকে গিয়ে বললাম, ওরা? কে ওরা? কি হয়েছে আপনার সাথে? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, আপনি ভয় পাবেন না, আমাকে সব বলুন, আমি সাহায্য করতে পারি। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, আমার সন্তানরা ওখানে আছে, ওদের বাইরে নিয়ে আসো। এই কথা বলে সে নলের পানির দিকে আঙ্গুল দেখালো। আমি আতঙ্কিত হয়ে বললাম, কিন্তু এখানে তো কেউ নেই। সে আবার বলল, ওরা এখানেই আছে, ওরা আমাকে ডাকছে, দেখো, ওদের বের করো। আমি বুঝতে পারলাম
সে মহিলা হয়তো মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। আমি শান্তভাবে বললাম, আপনার ভুল হচ্ছে কোথাও, দেখুন এখানে কেউ নেই। আমি আবারও বললাম, আপনার এত রাত্রে এই জঙ্গলে আসা উচিত হয়নি, আপনি কোত্থেকে এসেছেন? সে মৃদু হাসল এবং বলল, গত 5 বছর ধরে আমি এখানেই বন্দি ছিলাম, তোমরা আমাকে মুক্ত করে দিয়েছ। আমার শরীর হিম হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আরও একটা চমকে দেওয়ার মতো কথা বলল, আমার খুব খিদে পেয়েছে। আমি ধীরে ধীরে বললাম, খিদে? কি খেতে চান আপনি? সে ফিসফিস করে বলল, আমি বছরের পর বছর না খেয়ে আছি, আমি তৃষ্ণার্ত। আমি বললাম, তাহলে জল খাবেন? খাবার দেব? সে হেসে বলল, আমার জল বা খাবার চাই না। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি চাই? সে তখন ফিসফিস করে বলল, আমার রক্ত চাই, রক্ত। আমার মাথা ঘুরে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, রক্ত? কিন্তু কেন? সে গভীর স্বরে বলল, আমি ক্ষুধার্ত, আমি পিপাসিত, আমার রক্ত চাই। আমি তখনই বুঝতে পারলাম এই মহিলা স্বাভাবিক মহিলা নয়। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম এবং বললাম, তুমি পাগল, এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার হাত পা সব জমে গেল। এখন আমি পালাবো কি করে, কিচ্ছু বুঝতে পারছিলাম না। সে নারী আবার বলল, আমার তৃষ্ণা পেয়েছে, আমার রক্ত চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার দিকে ফিরে তাকালো। তার চোখ ক্রোধে জ্বলছিল। সে বলল, আমি 5 বছর ধরে রক্তের জন্য ছটপট করছি। ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। আমি আতঙ্কে এক কদম পিছিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? আপনার মানসিক অবস্থা ঠিক আছে তো? আপনি কোথা থেকে এসেছেন? দেখুন এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়, আমাকে বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। তখন সে নারী আবার হঠাৎ কাঁদতে শুরু করলো এবং বলল, ওরা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওরা আমার সন্তানদেরও ডুবিয়ে মেরেছে। আমি হতবাক হয়ে গেলাম, এইসব কি হচ্ছে? এই মহিলা বা কে? আর এইসব কি কথা বলছে আমাকে? তারপর কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি তাকে শান্ত করতে বললাম, দেখুন যদি আপনার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে বলুন, আমরা আইনের সাহায্য নিয়ে আপনাকে ন্যায় পাইয়ে দেব। আইন কথাটা শুনতেই সে বদলে গেল। সে হঠাৎ আমার গালে একটা জোরে থাপ্পড় মারল, তারপর আমার গলা শক্ত করে চেপে ধরল। সে চিৎকার করে বলল, আইন? তোর আইন আমাকে ন্যায় দেবে? তোর আইন তো শুধু টাকার গোলাম। আমি তার হাত থেকে আমার গলা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে ছাড়ছিল না। তার আঁকড়ে ধরা হাত আরও শক্ত হতে লাগলো। এরপর আমি যা দেখলাম তা দেখে আমার শরীর হিম হয়ে গেল। তার নখ নিচ থেকে লম্বা হতে লাগলো আর আমার গলায় গেঁথে যাচ্ছিল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি লক্ষ্য করলাম তার মুখের রং বদলে যাচ্ছে। তার চোখ দুটো ধপধপে সাদা হয়ে গেল। সে হঠাৎ তার মুখ হাঁ করল আর আমি দেখলাম তার দাঁত ভয়ঙ্কর লম্বা আর অনেক নুকিলা হয়ে গেছে। একটি সত্যিকারের পিশাচ। আমি আতঙ্কে পুরো শরীরে শিহরণ অনুভব করলাম। তার মুখ একটা মৃত মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। আমি তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তোলপাড় করতে লাগলাম। আমি চিৎকার করে বললাম, কে তুমি? আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমাকে ছেড়ে দাও। তখন সে মৃদু স্বরে বলল, আমি একজন যক্ষিণী। এই কথা বলেই সে আমার গলায় তার ধারালো দাঁত বসিয়ে দিল। আমি তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। আমার হাত থেকে বন্দুক পড়ে গেল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম আজ হয়তো আমার মৃত্যু একেবারে নিশ্চিত। আমার চিৎকার শুনে আমার সঙ্গীরাও জেগে উঠল। অনিত আতঙ্কিত হয়ে বলল, এটা তো বিকাশের চিৎকার, সে কোথায়? রোহন উত্তরে বলল, ও 4-5টা পরীক্ষা করতে গেছিল। গগন রাগে চিৎকার করে উঠল, তাকে একা যেতে দিলে কেন? চলো দেখি কি হয়েছে। তারা ভয় পেয়ে গেল, যদি কোনো বন্যপ্রাণী বিকাশের উপর হামলা করে থাকে। 3 জন মিলে আমাকে খুঁজতে বেরিয়ে পড়ল। আমি তখনও সেই যক্ষিণীর কবলে তীব্র যন্ত্রণায় ছটপট করছিলাম। আমি যক্ষিণীকে সরানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমার রক্তপান করতেই ব্যস্ত ছিল। সে আমাকে একটুও ছাড়ছিল না। আমি ধীরে ধীরে জমিনে পড়ে গেলাম। আমি অনুভব করলাম যক্ষিণী আমার শরীরের সমস্ত রক্ত চুষে নিচ্ছে। আমার গলা প্রচণ্ড ব্যথায় ফুলে উঠল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো।
আমি শেষ চেষ্টা করলাম, জমিনের উপর হাত রেখে আমার বন্দুক ধরার চেষ্টা করলাম। বন্দুক আমার নাগালের বাইরে ছিল, কিন্তু প্রাণপণের চেষ্টা করে শেষমেশে বন্দুকটা হাতে পেলাম। আমি যক্ষিণীর উপর 3টি গুলি চালালাম। গুলির শব্দের সঙ্গে সঙ্গে যক্ষিণী কোথায় যেন উধাও হয়ে গেল। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু আমার শরীর নিস্তেজ হয়ে গেল। আমার মনে হলো যেন আমার শরীরের সমস্ত রক্ত চুষে নেওয়া হয়েছে। আমার গলা ভয়ানক ব্যথায় পুড়ছিল, চোখের সামনে ঘোর অন্ধকার লাগতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার বন্ধুরা চারিদিকে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আমার কোনো সন্ধান পেল না। অমিত অন্ধকারে এদিক ওদিক ছুটতে লাগলো, তবে হঠাৎ তার হাত থেকে টর্চ পড়ে গিয়ে ভেঙে গেল। এবার সে কিছুই দেখতে পাচ্ছিল না। সে গগন ও রোহানকে ডাকতে লাগলো, কিন্তু তাদের কোনো উত্তরও পাওয়া গেল না। এখন অমিত একাই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে। অন্যদিকে গগন ও রোহান আমাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছালো যেখানে আমি অচেতন হয়ে পড়েছিলাম। আমাকে দেখেই তারা আতঙ্কে জমে গেল। তারা সবাই আমার কাছে দৌড়ে এলো। তারা দেখল আমার গলায় গভীর দাঁতের দাগ, সেখান থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, যেখানে দাঁতের দাগ ছিল সেই জায়গাটা পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। রোহান ভয়ে বলল, এটা নিশ্চিতভাবে কোনো বন্যপ্রাণীর কামড়। গগন তখন বলল, কিন্তু এমন কামড় দেয় কোন প্রাণী? আমার মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। রোহান বলল, আরে ভাই, সাপের কামড়ে কি গলায় এত বড় দাগ হয়? এবার ভালো করে দেখ, এটা মনে হচ্ছে কোনো পেতনি বা কোনো পিশাচি। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, গল্পটি আরও অনেক বড়। যদি আপনারা পরবর্তী পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।